নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে এর উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাস আসছে, আজকে তার 12 নম্বর সেট নিয়ে চলে এলাম। প্রত্যেকদিন সন্ধ্যে 7টায় বাছাই করা সেরা 30টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের এই ক্লাস হয়ে আসছে, যেখানে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই ক্লাসের যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমরা সলভ করে যাবে, ডেফিনেটলি তোমরা কিন্তু পরীক্ষাতে কমন অবশ্যই পাবে। তাই প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে এবং মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো আমি বলে দেবো, পারলে নোট ডাউন করে রাখবে, তাহলে পরীক্ষার আগে কুইকলি রিভিশন করতে সুবিধা হবে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নি। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে, রাজতরঙ্গিনী অনুযায়ী সম্রাট অশোকের প্রিয় দেবতা ছিল নিম্নের কোনটি? শিব, বিষ্ণু, বাসুদেব নাকি বুদ্ধ? তো চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন এ, শিব ইজ দা কারেক্ট অ্যান্সার। দেখো, রাজতরঙ্গিনী অনুযায়ী সম্রাট অশোকের প্রিয় দেবতা হলেন শিব। এখানে রাজতরঙ্গিনী এসছে মানে আমার একটা বিষয় আসছে এখানে মাথায়, যে রাজতরঙ্গিনী কার লেখা? এই প্রশ্নটা তোমাদের ডব্লিউপি তে বারবার আসে। তো কলহনের রাজতরঙ্গিনী লেখা। রাজতরঙ্গিনী থেকে আমরা কিসের ইতিহাস জানতে পারি? কাশ্মীরের ইতিহাস জানতে পারি, এটাও অনেক সময় পরীক্ষাতে আসে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন। মৌর্য বংশীয় মৌর্য রাজবংশের সঙ্গে সম্পর্কিত ছিলেন না নিম্নের কোন ব্যক্তি? চন্দ্রগুপ্ত মৌর্য, পুষ্যমিত্র, অশোক, অজাতশত্রু? সঠিক উত্তরটা হবে অপশন ডি, অজাতশত্রু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা, আর মৌর্য বংশের রাজা ছিলেন না বলছে এখানে। তো অবশ্যই অজাতশত্রু হবে সঠিক উত্তর। আমরা এখানে ডিটেলসে দেখে নেব। দেখো, মহান রাজা চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে এই সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। মৌর্য সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ রাজবংশকে পরাজিত করে কৌটিল্য চাণক্যের সহায়তায় মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন এবং মৌর্য শাসন প্রতিষ্ঠা করেন। ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্য অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন। মৌর্য বংশের নবম এবং শেষ শাসক ছিলেন বৃহদ্রথ মৌর্য। অজাতশত্রু ছিলেন পূর্ব ভারতের মগধের হরিয়াঙ্ক বা হর্ষঙ্ক রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজা। তিনি বিম্বিসারের পুত্র ছিলেন, মহাবীর এবং গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। তো এইখান থেকে যত ধরনের প্রশ্ন তোমাদের সম্ভাব্য হতে পারে আমরা দেখে নিলাম একটি নোটের মাধ্যমে। ওকে, তো এই সমস্ত পয়েন্টগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবে। নেক্সট, পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোনটি পাণ্ড্য রাজ্যের বন্দর ছিল না? তন্ডি, মুজিরি, লোথাল কোনটিই নয়। দক্ষিণ ভারতের একটি অন্যতম প্রাচীন রাজ্য পাণ্ড্য, যার রাজধানী বা বন্দর ছিল না। বন্দর বলেছে তো সঠিক উত্তর অপশন ডি সি হবে। লোথাল কিন্তু ছিল না। লোথাল দেখো গুজরাটের একটি প্রাচীনতম বন্দর এবং সিন্ধু সভ্যতার একটি বন্দর এবং একমাত্র বন্দর ছিল এই লোথাল। সো অপশন সি হবে সঠিক উত্তর। আমরা ডিটেলসে দেখে নেবো এখানে। দেখো, পাণ্ড্য রাজবংশ ছিল দক্ষিণ ভারতের একটি প্রাচীনতম তামিল রাজবংশ। মাদুরাইয়ের পাণ্ড্য নামেও পরিচিত এবং এদের রাজধানী ছিল মাদুরাইতে। পাণ্ড্য রাজবংশের সময়কাল ছিল 12 থেকে 14 শতকের সময়ের মধ্যে। পাণ্ড্য রাজবংশের প্রথম পাণ্ড্য ছিলেন নেদুঞ্জিলিয়ান প্রথম। পাণ্ড্য রাজবংশের রাজ্যে বৌদ্ধ, হিন্দু, জৈন ধর্মের মানুষ ছিলেন। লোথাল শহরটি গুজরাটের অবস্থিত সবরমতী নদীর ডান তীরের উপনদী ভোগাওয়া নদীর তীরে অবস্থিত। লোথাল সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর শহর ছিল। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটি আপডেট এখানে দিয়ে দেব। যে সমস্ত পরীক্ষার্থীরা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে 3টে দুর্দান্ত বই এই মুহূর্তে রয়েছে অ্যাভেলেবেল। একটি হচ্ছে 2-in-1 সাজেশন বুক। 2-in-1 সাজেশন বুক এই কারণ এই বইটির মাধ্যমে তোমরা দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারবে। একটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং অপরটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা সাব ইন্সপেক্টর। তো ওই দুটো পরীক্ষার জন্য একটি বইয়ের মাধ্যমে তোমরা সাজেশন ওয়াইজ এমসিকিউ ওয়ান লাইনার ফরম্যাটে বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান সহ কারেন্ট অ্যাফেয়ার্স সহযোগে উইথ প্র্যাকটিস সেট তোমরা এই বইটিতে পাবে। একটা সব থেকে সেরা বই এটাই, কারণ এইখানে তুমি কুইকলি তোমার সিলেবাসটাকে কভার আপ করতে পারবে। আর যারা চাইছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য একটি প্র্যাকটিস সেট, তাদের জন্য তো নতুন নতুন যে এক্সাম প্যাটার্ন সেই অনুযায়ী আমাদের প্র্যাকটিস সেট রয়েছে, আর কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস সেট রয়েছে। 3টে বই তোমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট বা নিকটবর্তী বুক স্টলে পাবেই। এছাড়াও আমাদের এক্সাম বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেইখানে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ তোমাদের যদি বুক সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে ডেফিনেটলি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে কিন্তু সমস্ত আপডেট বা রিপ্লাই পেয়ে যাবে।
চলো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং বইগুলো সংগ্রহ করে নাও, কারণ পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই হতে চলেছে। নেক্সট পরবর্তী কোশ্চেন কি রয়েছে, কোন ইংরেজ 1857 এর মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন? জাতীয় বিদ্রোহ। রাইট আনসার উইল বি অপশন ডি, ডিসরেলি। একটা প্রশ্ন তোমরা কম বেশি অনেকেই শুনেছো, স্বাধীনতার প্রথম যুদ্ধ কে বলেছেন? সেটা সাভারকার বলেছেন, ডেফিনেটলি অনেকেই শুনেছো। বাট এই যে পয়েন্টটা তোমাদের রেখেছি, পরীক্ষাতে অনেক চান্স এগুলো রয়েছে আসার। এখন কোশ্চেনের লেভেল যেভাবে যাচ্ছে তোমাকে একটু ভালো করে স্টাডি করতে হবে, তাই অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখো, এখান থেকে সমস্ত প্রশ্ন মানে সলভ হয়ে যাবে। 1857 এর মহাবিদ্রোহ জাতীয় বিদ্রোহ বলে আখ্যা দিয়েছিলেন ডিসরেলি, ব্রিটিশ একজন। এরপরে ডিটেলসে আমরা বিভিন্ন তথ্য দেখবো মহাবিদ্রোহ সম্পর্কে, যেরকম 1857 এর মহাবিদ্রোহকে স্বাধীনতার প্রথম যুদ্ধ বলেছেন সাভারকার। অ্যাটকিনসনের মতে এক্ষেত্রে আমরা মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারিনি, এই বক্তব্যটা করেছিলেন। তো মানে মহাবিদ্রোহ সম্পর্কে বিভিন্ন বক্তব্য পরীক্ষাতে আসতে পারে। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেলের প্রচলন। তোমাকে দিয়ে দিতে পারে চারটে অপশন, বলবে কোনটা প্রত্যক্ষ কারণ ছিল। সিপাহী বিদ্রোহের সূচনা হয় ব্যারাকপুরে এবং মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, আর মঙ্গল পাণ্ডেই প্রথম ব্যক্তি যাকে ফাঁসি দেওয়া হয় সিপাহী বিদ্রোহে। 1857 খ্রিস্টাব্দে যখন মহাবিদ্রোহ ভারতে হচ্ছে, সেই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। এটা অনেক সময় পরীক্ষায় আসতে পারে। দেখো সম্ভাব্য যে টাইপের প্রশ্নগুলো আসতে পারে তোমরা এখানে পেয়ে যাবে, নো ডাউট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আ ন্যাশন ইন মেকিং গ্রন্থটি রচয়িতা হলেন নিম্নের কোন ব্যক্তি? সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনসের মধ্যে অপশন সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট কোশ্চেন, গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে কি নামে পরিচিত হয়েছে? পদ্মা, যমুনা, নবগঙ্গা নাকি লোহিত? সঠিক উত্তরটা হবে অপশন এ, পদ্মা নদী। গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী নাম ধারণ করেছে। এখানটা একটু ভালো করে দেখবে, গঙ্গা নদী মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট দুটি ভাগে ভাগ হয়েছে, দুটি শাখায়। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে গিয়েছে, আর অপর শাখাটি ভাগীরথী হুগলি নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তাহলে এই পয়েন্টটা তোমাদের প্রশ্নটা যেভাবে আসে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির দিক থেকে, যে গঙ্গা নদী কোনখানে মুর্শিদাবাদের দুটি ভাগে ভাগ হয়েছে, ধুলিয়ানে, এই পয়েন্টটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট পরবর্তী কোশ্চেন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম? কেরালা, মহারাষ্ট্র, হরিয়ানা নাকি কর্ণাটক? কি বলেছে? লিঙ্গ অনুপাত, সেক্স রেশিও সব থেকে কম কোথায় গো? অপশন ডি, হরিয়ানা হবে সঠিক উত্তর। কেরালাতে সব থেকে বেশি 1084, কেরলে সব থেকে বেশি রয়েছে 1084। দেখো হরিয়ানার লিঙ্গ অনুপাত সব থেকে কম 876, আর ভারতের কেরালাতে সব থেকে বেশি 1084। তোমরা আমাকে কমেন্টে জানাও, অ্যাকর্ডিং টু 2011 যে সেন্সাস, ভারতের সেক্স রেশিও কত ছিল ওভারঅল, সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কোনটি? রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দেবপ্রয়াগ নাকি হরিদ্বার? সঠিক উত্তরটা হবে দেবপ্রয়াগ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অলকানন্দা, ভাগীরথী, দেবপ্রয়াগ। দেখো রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা মন্দাকিনী, কর্ণপ্রয়াগ অলকানন্দা পিন্ডার, দেবপ্রয়াগ ভাগীরথী অলকানন্দার মিলিত স্থান। নেক্সট পরবর্তী কোশ্চেন, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল নাকি দিয়ারা? বলো সঠিক উত্তর কোনটা হবে কমেন্টে। তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো তরাই শব্দের অর্থ কি? স্যাঁতসেঁতে জলাভূমি। তিস্তা নদীর পূর্ব দিক আমরা ডুয়ার্স বলছি, তিস্তা নদীর পূর্ব দিকে ডুয়ার্স অবস্থিত, আর ডুয়ার্স হচ্ছে ভুটানে যাওয়ার পথ। নেক্সট, ডুয়ার্স শব্দের অর্থ দরজা। পরবর্তী কোশ্চেন, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে বিস্তৃত হয়েছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। তাহলে তোমাকে জানতে হবে ডেফিনেটলি যে কর্কটক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে, তাহলে তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। আগে দেখে নাও এখানটায়, কর্কটক্রান্তি রেখা ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, এবং রাজ্যগুলো কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম, ত্রিপুরা। আমাকে কি বলেছে কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? এখানে অপশনসে কি পেলে? মধ্যপ্রদেশ। অপশন ডি হবে সঠিক উত্তর। দেখো এখানটায় রয়েছে মধ্যপ্রদেশ। তো আমাকে এইভাবে এই বিষয়গুলো জানতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু এই যে কোনটার উপর দিয়ে গেছে কোনটার উপর দিয়ে যায়নি তুমি কিন্তু এগুলো ডিল করতে পারবে না। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল? ভারতের অর্থনীতি থেকে প্রশ্ন, সমস্ত বিষয় থেকে প্রশ্ন রয়েছে তোমাদের, যেগুলো পরীক্ষায় আসতে পারে সেই টাইপের কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লবের সূচনা হয়।
ডিটেলসটা খুব ভালো করে দেখবে। ভারতের সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং সময়টা হচ্ছে 1961 থেকে 66। সবুজ বিপ্লবের ধারণা প্রণয়ন করা হয়েছিল এই সময়টায়। সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে? MS স্বামীনাথনকে। আর নরম্যান বোরলগের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছিল ফার্স্ট। নেক্সট, নিচের কোনটির সাথে কর্মসংস্থান তথ্য সম্পর্কিত? ভেরি গুড কোয়েশ্চেন ইকোনমিক্স এর দিক থেকে। দেখো, ইকোনমিকে যদি আমরা ভাগ করি দুটি মেইনলি ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমি, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। ম্যাক্রো ইকোনমিটাই হচ্ছে তোমাকে সামষ্টিক অর্থনীতি মানে ডেফিনেশন দিয়ে থাকে, তথ্য দিয়ে থাকে। অপশন এ হবে সঠিক উত্তর, মানে ম্যাক্রো অর্থনীতি যা, সামষ্টিক অর্থনীতি তা। এটা হচ্ছে কি দেয়? কর্মসংস্থান তত্ত্ব বা থিওরি, থিওরি অফ এমপ্লয়মেন্ট, এটা কিন্তু ডিল করে থাকে। অপশন এ হবে সঠিক উত্তর। এইখানটায় খুব ভালো করে দেখবে, ম্যাক্রো অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতি একটি শাখা যা সামগ্রিক অর্থনীতির কাঠামো বা স্ট্রাকচার, কর্মক্ষমতা, আচরণ এবং সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত। এটি আয় এবং কর্মসংস্থানের তথ্য বা আয় বিশ্লেষণ নামেও পরিচিত। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়? চারটে অপশন রয়েছে তোমাদের এখানে, ডেট এবং সাল দুটোই কিন্তু মনে রাখতে হবে যে সংবিধান পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে 9 ডিসেম্বর। বাট কবে? 9 ডিসেম্বর 1946। অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। এইখানটাই খুব ভালো করে দেখবে, 1 নাম্বার তুমি অবশ্যই পাবে, অবশ্যই পাবে। ভারতের সংবিধান পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় 9 ডিসেম্বর 1946 সালে। এই সভাটি কোথায় হয়েছিল? নতুন দিল্লিতে সাংবিধানিক হলে। সংবিধান পরিষদের প্রথম সভার কতকগুলো বৈশিষ্ট্য দেখে নাও। প্রথম সভাপতি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। সংবিধান পরিষদে মোট 389 জন সদস্য ছিলেন। এই সদস্যদের মধ্যে 93 জন ছিলেন রাজ্য এবং 296 জন ছিলেন ব্রিটিশ ভারত থেকে। ভারতের সংবিধান কবে গৃহীত হয় আর কবে কার্যকরী হয়? দুটো ডেটই অনেক সময় পরীক্ষাতে আসে। 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয় আর কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950। এই দুটো ডেট সাল তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে প্রশ্ন আসে অবশ্যই। ওকে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো তফসিল রয়েছে? তফসিল মানে এখানে শিডিউল বলতে চেয়েছে। তো কটি হবে সঠিক উত্তর? দেখো, যদি আমরা সংবিধান প্রথম দিকে দেখি তাহলে এটা ছিল 8টি, বাট অ্যাজ অফ নাও অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভারতের সংবিধানে মোট 12টি শিডিউল রয়েছে। আমি দিয়েছি এখানে, ডিটেলসটা দেখে নাও প্রত্যেকে। ভারতীয় সংবিধানে বর্তমানে 12টি তফসিল রয়েছে। ভারতীয় সংবিধানের মূল সংস্করণে 8টি তফসিল ছিল, পরবর্তী ক্ষেত্রে 4টি আরো যুক্ত হয়, এবং কটি পার্ট রয়েছে? 25টি পার্ট রয়েছে বা অধ্যায় রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন। কে খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন? খসড়া কমিটির কাছে সংবিধানের মুখবন্ধ প্রস্তাবনা করেন জওহরলাল নেহেরু। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ওজোন কিসের অ্যালোট্রপ? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন নাকি হাইড্রোজেন? তো ওজোন মানে কি? O3। তো অপশন এ হবে সঠিক উত্তর, অক্সিজেনের অ্যালোট্রপ। ওজন পরিমাপের একক কি? ডবসন। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, আর প্রতি বছর বিশ্ব ওজন দিবস পালন করি 16ই সেপ্টেম্বর, এটা পরীক্ষাতে আসতে পারে। নেক্সট, E300 এর সাধারণ নাম কি? E300 এর সাধারণ নাম কি? কোন ভিটামিনকে আমরা E300 বলি? অপশন সি, ভিটামিন সি কে আমরা বলি E300। খুব ভালো করে মনে রাখবে কিন্তু, এটা বিগত বছরের রেলের একটা পরীক্ষাতে আসা কোশ্চেন, হ্যাঁ না? দেখে নাও এখানটায়, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আবার কেউ বলে ফেলো না যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই সমস্ত প্রশ্ন কি আসবে? অবশ্যই আসতে পারে। এখন প্রশ্নের যে মান যাচ্ছে, তারপর তুমি আমাদের দেখো না এখানে এই যে এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন হিসাবে, এইগুলো কতটা উপযোগী। তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করবে না যে ভিটামিন সি রাসায়নিক নাম কি? করতেই পারে, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর অভাবজনিত রোগ কি? স্কারভি। স্কারভি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, জিজ্ঞেস করে দিতেই পারে। ভিটামিন এ রাসায়নিক নাম কি? রেটিনল, পরীক্ষাতে অনেকবার এসছে। ভিটামিন এ এর অভাবজনিত রোগ কি? রাতকানা। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে কি হয়? শিশুদের মধ্যে রিকেট হয় আর বড়দের মধ্যে অস্টিওম্যালাসিয়া হয়। পেলাগ্রা কোন ভিটামিনের অভাবে হয় গো? ভিটামিন বি3 এর অভাবে। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন। তাহলে এতগুলো ইনফরমেশন তুমি পেলে, একটাও কি পরীক্ষাতে আসবে না? কি বলছো কমেন্টে বলো তো দেখি একটু, কেমন লাগছে ক্লাসটা। চলো নেক্সট, পরবর্তী কোশ্চেন, বলো উত্তর কি হবে। লৌহ পদার্থের তড়িৎদ্বার প্রস্তুত করতে কোন ধাতু ব্যবহার করা হয়? লৌহ পদার্থের তড়িৎদ্বার প্রস্তুত করতে ইউজ করা হয় সিলভার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তড়িৎদ্বার হচ্ছে দুই প্রকার, হ্যাঁ না? ক্যাথোড আর অ্যানোড, তাই তো? একদম ডিটেলসে দিয়েছি, দেখে নাও এখানটায়। লৌহ পদার্থের তড়িৎদ্বার প্রস্তুত করতে রৌপ্য ধাতু ইউজ করা হয়।
রূপা হচ্ছে কি একটি নরম সাদা এবং চকচকে ধাতু, এর রাসায়নিক প্রতীক এজি, পারমাণবিক সংখ্যা 47। লোহা একটি ধাতব মৌলিক পদার্থ, এর রাসায়নিক চিহ্ন হচ্ছে এফি এবং পারমাণবিক সংখ্যা 26। এই যে রাসায়নিক চিহ্ন এইগুলো পরীক্ষাতে বেশি আসে তোমাদের। তড়িৎদ্বার দুই প্রকার, ক্যাথোড আর অ্যানোড। কোন তড়িৎ কোষ বৈদ্যুতিক শক্তি সরবরাহ করলে এর ধনাত্মক প্রান্তকে আমরা কি বলি, ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড বলছি, ধনাত্মক যেটা পজিটিভ, আর নেগেটিভ বা ঋণাত্মককে আমরা কি বলছি, অ্যানোড বলছি। তাহলে ক্যাথোড আর অ্যানোড কাকে বলে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। ক্যাথোড মানে পজিটিভ আর অ্যানোড মানে হচ্ছে নেগেটিভ। চলো নেক্সট, উদ্ভিদের বর্তমান সাইটোকাইনিনের কাজ কি? উদ্ভিদের বর্তমান সাইটোকাইনিনের কাজ কি, মানে উদ্ভিদে যে সাইটোকাইনিন রয়েছে, উদ্ভিদে যে সাইটোকাইনিন রয়েছে সেটা হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে তোলে, এর পিএইচ মোটামুটি ভাবে কত হতে পারে? একটি দ্রবণ নীল লিটমাসকে লাল করে তোলে, এর পিএইচ এর মান মোটামুটি কত হতে পারে? দেখো পিএইচ মানে একটা স্কেল আসবে এরকম লম্বা স্কেল, মাঝখানে হবে জিরো, সরি মাঝখানে হবে 7, 0 থেকে 14 অব্দি যাবে। এই দিকটা হচ্ছে অ্যাসিড মানে আম্লিক, এই দিকটা হচ্ছে বেস মানে হচ্ছে ক্ষার। তো নীল লিটমাসকে লাল করলে, নীল লিটমাসকে লাল করে তোলে একটি দ্রবণ, তাহলে এটা কি হবে? এটি হচ্ছে অপশন সি, অ্যাসিড বা আম্লিক হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও এখানটায়, যে দ্রবণ নীল লিটমাসকে লাল করে তোলে তার পিএইচ মোটামুটি হবে 6 বা 7 কম হতে পারে। আচ্ছা, অ্যাসিড হলে 7 কম, তোমাদের স্কেলটা বোঝালাম পিএইচ, আর বেস বা ক্ষার হলে 7 বেশি পিএইচ হয়। পিএইচ এর মান দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্বের পরিমাপক একটি। পিএইচ মাত্রার পরিসর 0 থেকে 14 তোমাদের বললাম। আর অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ফর এক্সাম্পল তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। ভিনিগারও নীল লিটমাসকে লাল করে। অন্যদিকে ক্ষার বা বেস লাল লিটমাসকে নীল রঙে পরিণত করে। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট কোশ্চেন, ব্র্যাবন স্টেডিয়াম, ব্র্যাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত? দিল্লি, মুম্বাই, গুয়াহাটি নাকি বেঙ্গালুরু? সঠিক উত্তরটা হবে মুম্বাই ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেডিয়াম, যেরকম মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম অনেকবার পরীক্ষাতে আসে, ব্যাবন স্টেডিয়াম, কটকের বরাবতী স্টেডিয়াম, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম অনেকবার পরীক্ষাতে এসছে, হায়দ্রাবাদের লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়াম, আর আইসবাগ স্টেডিয়াম মধ্যপ্রদেশ ভোপাল। ওকে, তো প্রত্যেকটি স্টেডিয়াম ভারতের গুরুত্বপূর্ণ গুলো সিলেক্ট করে দেওয়া হয়েছে, একবার দেখে নাও বা খাতায় নোট ডাউন করে নাও। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, কলকাতা শহীদ মিনারের আসল নাম কি? ভিক্টোরিয়া মেমোরিয়াল, হেস্টিং স্কয়ার, অক্টারলোনি মনুমেন্ট নাকি চৌরঙ্গি? সঠিক উত্তর হবে কলকাতা শহীদ মিনার অক্টারলোনি মনুমেন্ট নামে পরিচিত। এটি 1848 সালে নির্মিত হয়। কলকাতা এসপ্লেনেড অঞ্চলে ময়দানের উত্তর পূর্ব কোণে এটি অবস্থিত। নেক্সট, কোন দেশের প্রথম পরমাণু চুল্লি? বারাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো এটা হচ্ছে ইউএই বা সংযুক্ত আরব আমিরাতের। আর ভারতের প্রথম কোনটা? অপ্সরা। নেক্সট চলো পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের লোকনৃত্য হলো রায়? রায় লোকনৃত্য কোন রাজ্যের? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে দেখে নাও এখানে, রায় মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, বেদিয়া উপজাতিরা এটাকে পরিবেশন করে। আচ্ছা, এইখানটায় দেখো মাটকি, এটাও কিন্তু মধ্যপ্রদেশে দেখা যায়, আর ঘুমার রাজস্থানে দেখা যায়। এই দুটো কিন্তু পরীক্ষাতে অনেকবার রিপিট হয়েছে। নেক্সট, ভারতের নিম্নের কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয়? প্রত্যেকে স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশ। বিভিন্ন আমরা ফেস্টিভ্যালস গুলো দেখবো রাজ্যের। অরুণাচল প্রদেশের ড্রি ফেস্টিভ্যাল, সাংকন ফেস্টিভ্যাল, আসামের দেহিং চাপাটকাই, বিহু মাজুলি, মণিপুরের ইয়াওসাং চাভাংকুট, মেঘালয়ের নংক্রেম, বেহেদইনখলাম এবং ওয়ানগালা, মিজোরামের চাপচারকুট, পাউলকুট, মিমকুট, নাগাল্যান্ডের মোতাসু, ঠিক আছে, তোকুএমং এবং সেক্রেনিউ এবং অলেং, সিকিমের বুমচু, লোসার, সাগাদাওয়া, লোসুং, ত্রিপুরার খড়চি পূজা, গড়ি পূজা, তিলক অষ্টমী। ওকে, নেক্সট, প্রথম যৌথ সিনেমা মহড়া সিনব্যাক্স পালিত হচ্ছে ভারত ও কোন দেশের মধ্যে? সিনব্যাক্স পালিত হচ্ছে ভারত এবং কোন দেশ? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন, অপশন ডি কম্বোডিয়ার মধ্যে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোথায় ভারতের প্রথম গুগল সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার প্রতিষ্ঠা করবে? বেঙ্গালুরু, নিউ দিল্লি, হায়দ্রাবাদ নাকি চেন্নাই? সঠিক উত্তর অপশন সি, হায়দ্রাবাদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, কোন দেশ আন্টার্কটিকায় প্রথম তাদের বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ কেন্দ্র কাজ শুরু করতে চলেছে? সঠিক উত্তর অপশন বি, চীন হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য বা ইউটি আন্তর্জাতিক গীতা মহোৎসব 2024-এর আয়োজক? সঠিক উত্তর হবে হরিয়ানা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো, চণ্ডীগড় 5ই ডিসেম্বর কুরুক্ষেত্র পবিত্র ভূমিতে, যেখানে এখনো মহাভারতের প্রতিধ্বনি শোনা যায়, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি কুরুক্ষেত্রের ব্রহ্মা সরোবরের তীরে আয়োজিত আন্তর্জাতিক গীতা মহোৎসব। তাহলে কুরুক্ষেত্র হরিয়ানা, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ ওমানের মাস্কাটে পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ 2024 শিরোপা জিতেছে? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। ভারত জিতেছে। এটি অনুষ্ঠিত হয়েছিল 26শে নভেম্বর থেকে 4ই ডিসেম্বর 2024 পর্যন্ত। এটা ওমানের মাস্কটে হয়েছিল, যেখানে ভারত জিতেছে এইবারে। জাপান মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে, আর পাকিস্তানকে 5-3 গোলে পরাজিত করে 5ম শিরোপা জিতল ভারত। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজ ক্লাসে এই ছিল বাছাই করা সেরা প্রশ্নোত্তর। ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সমস্ত ক্লাস আপডেট, এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, বই সংক্রান্ত আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, যাবতীয় ইত্যাদি তথ্য পাওয়ার জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।